চারদিকে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তে টিপটিপ পায়ে হেঁটে পৌঁছালো বাগানের অবস্থিত ছোট কুটিরে, যে কুটিরে বর্তমানে থাকছে মজনু মিয়া। অনেক রাতে তাকে গেটের বাইরে বেরিয়ে যেতে দেখেছে তে, তাই সুযোগ পেয়ে তল্লাশি করতে এসেছে। আপাতত তার জানা দরকার কে এই মজনু মিয়া, এখানে কি করতে এসেছে, আর তার কাছে বা কি চাই। কাল সারাদিন অধিক ঘুমের ফলে রাতে আর ঘুম আসছিল না তার। তাছাড়া হুট করে খিদেটাও যেন বেড়ে গেছে, তাই ধীর পায়ে নিচে নেমে রান্নাঘরে গিয়ে ঝাল ঝাল চাউমিন রান্না করে কিচেনে বসেই খেতে লাগলো। হঠাৎ হালকা কিছুর আওয়াজ শুনে আশেপাশে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে গেল। ছোট থেকে দাদির কাছে জিন ভূতের গল্প শুনে ভয় পেত তে। এমন ঠান্ডা পরিবেশে এমন শব্দ দেখে ভয় পেতে বাধ্য করলো। ভয়ে খাওয়া বাদ দিয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো। কয়েকবার পরে বুকে ফু দিয়ে একটু সাহস করে বাহিরে বের হতেই ডাইনিং এর জানালা দিয়ে বাইরে তাকালো। এখান থেকে বাগানের কুটিরটা বেশ ভালোভাবে দেখা যায়। আবছা আলোয় দেখলো দুইটা মানুষের অবয়ব। তে সন্দেহ নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো দুজন মানুষ চলে যাচ্ছে। তে হুট করে মনে হলো মজনু হয়তো কোনো গুপ্তচর, কিন্তু এটা কিভাবে বুঝবে? তাই প্ল্যান করলো মজনুর রুমে তল্লাশি করার। আর যেই বাবা সেই কাজ, তাই তো ভোরেই চলে এসেছে। রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা, সবাই ঘুমে মগ্ন। তে চুপচাপ ছোট্ট কুটিরে সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় ঝুলছে একটা তালা। তে মাথার চিকন ক্লিপ খুলে তালার ফুটায় ঢুকিয়ে মোচড় দিল, সাথে সাথে তালা খুলে গেল। তে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে ভাবেনি এই ট্রিকটা কাজে লাগবে, তবে মনে মনে খুশি হলো। শিকড় টেনে রুমে ঢুকতেই মেঝেতে রক্তের ছিটা দেখে ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। সে ভাবেও নি ঘরে রক্ত থাকতে পারে। তে কোনো মতে দেয়াল ধরে দাঁড়ালো। রক্ত দেখে মাথা ঘুরছে তার। একবার ভাবলো চলে যাবে, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে শান্ত করে চোখ বোলালো ঘরের প্রতিটি কোণায়। ছোট কুটিরে একটি চৌকি রাখা, চৌকির পাশে একটা টেবিল, টেবিলের উপরে ঝুলানো একটা কাপড় রাখার দড়ি। ব্যাস, আর কিছুই নেই এখানে। তে হতাশ হয়ে সবটা দেখলো। হঠাৎই তার চোখ গেল চৌকির নিচে কিছু পড়ে আছে। তে হাত বাড়িয়ে জিনিসটা বের করতেই তে চোখ বড় বড় হয়ে গেল। ধপ করে বসে পড়লো বিছানায়, কারণ তার হাতে জাঙ্কুক ওরফে মজনুর দাড়ি মোছ। তের জান দপ করে উঠল। তার মানে মজনু মিয়া নামক মানুষটি কোনো ছদ্মবেশে এখানে এসেছে। তের শরীর ভয়ে আবারও কাঁপতে লাগলো। শরীরে মনে হচ্ছে শক্তি শেষ। তবুও তে থেমে না থেকে টেবিলে ড্রয়ার খুলে দেখলো, সেখানে তেমন কিছুই পেল না। তে এবার সোজা এগিয়ে গেল বিছানার দিকে। বিছানায় তোষক চেড়ে দেখতেই চোখ গেল একটা খামের দিকে। তে যেই না খামটা তুলতে যাবে, অমনি পাশ থেকে কেউ তের হাত ধরে টান দিল। তে ভয় পেয়ে চমকে উঠল। মুহূর্তের মধ্যেই একটা শক্তপোক্ত বুকে ঠাঁই হলো তার। কি করছেন এখানে ব্ল্যাক রোজ? তে কেঁপে উঠল। ভয়ে ভয়ে মুখটা তুলে দেখলো মজনু মিয়াকে। দাড়ি মুছে ঢাকা মুখান্না দেখে অবাক হলো। সে তো দাড়ি মুছে দেখেছিল নিচে, ওইখানেই তো পড়েছিল। তাহলে তেকে ভয়ে এভাবে বিড়াল ছানার মতো গুটিয়ে যেতে দেখে মজনু বলল, বলুন তো এখানে কি করছেন? আমার রুম তল্লাশি করছিলেন নাকি ব্ল্যাক রোজ? তে ভয়কে জয় করার মতোই সাহস দেখিয়ে বলল, হ্যাঁ করেছি। ছাড়ুন আমাকে, অসভ্য লোক। সবসময় এভাবে চেপে ধরা কোন ধরনের অসভ্যতা? জাঙ্কুক মুচকে হেসে বলল, এটা এক ধরনের মাদকতা জান। তুলতুলে নরম শরীর জড়িয়ে ধরে ভালো লাগে। আচ্ছা, আপনি এত তুলতুলে নরম কেন? শুধু ভর ছাড়তেই জ্বর বাঁধিয়ে ফেলেছেন। বিস্তারিত কিছু করলে কি করবেন? তে আহাম্মকের মতো মজনুর কথা শুনে গেল। বিস্তারিত বলতে কি বোঝাচ্ছে তা এখনো মাথায় ঢোকেনি তের। তাই জানতে চেয়ে প্রশ্ন করলো, বিস্তারিত মানে? জাঙ্কুকের এমন অবুঝ দৃষ্টি দেখে ফিক করে হেসে উঠল। তারপর বলল, বিস্তারিত শর্ট ফর্ম হলো বাসর। তের জোয়ার শক্ত হয়ে এলো। রেগে ধস্তাধস্তি করতেই জাঙ্কুক ভালোভাবে বুকে মিশিয়ে ধরলো। তে রেগে বলল, ছদ্মবেশী কাপুরুষ ছাড়া মাই। তেকে রাখতে দেখে জাঙ্কুক আবারও হাসলো। নিজেই যখন এসেছেন তখন আর ছাড়ছি না। এসেছেন আপনার ইচ্ছাই, যাবেন আমার ইচ্ছাই। তে তাচ্ছিল্য করে বলল, দাড়িমোচ নকল। আপনি মানুষটাও হয়তো নকল, তাই না? জাঙ্কুক স্বাভাবিকভাবে বলল, হতেই পারি কি, আসলেই আমি নকল। তে মজনুর এমন স্বীকারোক্তি শুনে বলল, তবে আসলে কে আপনি? মজনু তের মুখের দিকে তাকিয়ে বলল, গুনাহগার আমি। তে রেগে চোখ মুখ খিচে বলল, উদ্দেশ্য কি আপনার? মজনু হাতের বাঁধন কিছুটা হালকা করে হাসলো। তের রাগি মুখে পড়া চুলগুলো ফু দিয়ে সরিয়ে মিষ্টি হেসে গেয়ে উঠল, জানে তুম मेरे इरादे ले जाऊंगा सांसें चुरा के तू कह रहा है गुनहगार बन जा बड़ा चैन है इन गुनाहों से आज। এইটুকু গিয়েই থেমে গেল মজনু। তে এত সুন্দর গানের গলা শুনে অবাক হয়ে তাকালো। আর গানের মানে? মজনু কি বলতে চাইলো?
তের ভাবনার মাঝেই জাঙ্কুক তেকে ছেড়ে গিয়ে বিছানার মাঝে রাখা খামটি সরিয়ে ফেললো। টেবিলে হেলান দিয়ে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। তে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই নজর গেল জাঙ্কুকের হাতের দিকে। সেখানে সাদা ব্যান্ডেজ করা, মানে মেঝেতে পড়া ফোঁটা ফোঁটা রক্ত। মজনুর, কিন্তু কি হয়েছে? তে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কাকে আবার মেরেছেন? জাঙ্কুক ভাবলেশীন ভাবে বলল, অনেকদিন কাউকে মারা হয়নি। তে অবাক হয়ে বলল, মিথ্যাবাদী, আমার সামনে সেদিন। জাঙ্কুক শ্বাস টেনে বলল, ওটা ওটা এমন বিশেষ কিছু না। তে আর কতই বা অবাক হবে, তাই এবার রাগী গলায় বলল, মানুষ মারতে খুব ভালো লাগে বুঝি? নিরীহ মানুষের জীবন নিতে এতটুকু কষ্ট লাগে না, তাই না পাষাণ আপনি? জাঙ্কুক হেসে বলল, পাষাণ কথাটাও কম হয়ে যাবে ব্ল্যাক রোজ। আমাকে পাষাণের সর্দার বলতে পারেন, তবে এই পাষাণ বিষয়টি শুধু আপনার ক্ষেত্রেই কার্যকর হয় না। মজনুর কথায় তে কিছু না বলে সেদিনের কথা টেনে বলে, কেন মেরেছেন সেদিন লোকটাকে? আর লোকটা কে ছিল? বিশেষ কেউ না, আপনার দিকে বাড়ানো একটা হাত ছিল, ব্যাস। আমার দিকে মানে? মজনু উত্তর করলো না, একটু থেমে বলল, আপনার বাপও দেখছি ধান্দাবাজ লোক একটা, আমাকে মারতে লোক পাঠাই। জটিল একটা ক্যালকুলেশন, বুঝলেন? আমি আপনাকে বাঁচাতে চাই, আর আপনারা বাপ বেটি আমাকে মারতে চান। তে ভ্রু কুঁচকে তাকালো মজনুর দিকে। আব্বু আপনাকে কেন মারতে চাইবে? চাইবে না, চাইছে। এই যে রক্ত, তারই প্রমাণ। আমি বিশ্বাস করি না আপনাকে। নিজের মেয়েকে মারতে যার বাধে না, সে আমাকে কেনই বা ছাড় দেবে? এখন তার সবচেয়ে প্রিয় শত্রু তো মজনু মিয়া। তের বুক ভার হয়ে এলো। সে জানে জ্যাকসন মির্জা নিজের স্বার্থে তাকে আঘাত করতেও ভাববে না, তবুও বাবা তো, কোনো বাবা সত্যিই কি এত স্বার্থপর হয়? তের ভাবনার মাঝেই জাঙ্কুক তুড়ি মেরে বলল, কোথায় হারালেন? তে তাকালো জাঙ্কুকের হাতের দিকে। আনমনেই মুখ থেকে বের হলো, অনেকটা কেটেছে কি? সকালে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। দের পিট করে চোখ খুলে আলমোড়া ভেঙে গায়ের ওড়না খুঁজে সেটা গায়ে জড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। চোখে এখনো তার ঘুম। ফজরের নামাজ পড়ে উঠে শরীর খারাপ থাকায় আবারও ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে 7:40। আজ ছুটির দিন, সবাই হয়তো উঠে গেছে। তেও ফ্রেশ হয়ে আসতেই নজর গেল সোফায় রাখা বিশাল সাইজের একটা কার্টুন বাক্সর দিকে। এত বড় বাক্স? তে অবাক হয়ে দেখলো তার রুমে এত বড় বাক্স। তে একটু ঘুরিয়ে ফিরে দেখলো উপরে সাদা কাগজে লেখা আছে কিছু। তে লেখাটুকু পড়ল, ফর মিসেস জিয়ন তেইয়ং তে। তে অবাক হলো, জিয়ন? জিয়ন মানে জিয়ন বাড়ি থেকে পাঠিয়েছে? কে? দাদি? কিন্তু কি আছে এতে? তে ভাবনার মাঝেই মিনা রুমে ঢুকে বলল, এই রে ওঠে। ও উঠেছিস? তোর নামে একটা বাক্স? ও তুই দেখেছিস? তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখেছি। কি আছে এতে? জানি না, খুলে দেখ। খুব ভোরেই এটা দরজার বাইরে পেয়েছি। মিসেস জিয়ন তেইয়ং দেখে বুঝলাম এটা তোর, হয়তো জিয়ন বাড়ি থেকে পাঠিয়েছে। মিনা চলে যেতে চাইলে আবার ফিরে এসে বলল, তোর হলে বলিস, একটু বাজারে যাব। আজ সন্ধ্যায় সিউজুন আঙ্কেলের বাড়িতে অনুষ্ঠানের জন্য টুকটাক কিছু জিনিস কিনবো। মিনা যেতেই দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাক্স দুইটা খুলতেই নজরে এলো অনেকগুলো প্যাকেট। তে ভ্রুকুচকে একটা প্যাকেট বের করে খুলতেই নজরে এলো গর্জিয়াস লং পার্টি গাউন। মেরুন কালারের গাউনটা অসম্ভব সুন্দর। তে হতবম্ব হয়ে দেখলো গাউনটা। এরপর একে একে সবগুলো বের করে রাখলো বিছানায়। তে কপালে হাত দিয়ে নিজের বিছানা দেখলো। পুরো বিছানা জুড়ে কাপড় আর কাপড়, এত কাপড়। 6টা গর্জিয়াস লং পার্টি গাউন, 7 থেকে 8টা পাকিস্তানি গর্জিয়াস থ্রি পিস, 15 থেকে 20টা সুতি থ্রি পিস, 7 থেকে 8টা সুতির লং গোল গাউন জামা, 8 থেকে 9টা এমব্রয়ডারি ব্লক প্রিন্ট সুতার কাজের থ্রি পিস, 19 থেকে 20টা শাড়ি, যার মধ্যে কাতান সিল্ক সুতি হাতের কাজের জর্জেট, সাথে ম্যাচিং পেটিকোট আর প্লাজো, 7 থেকে 8টা গর্জিয়াস বোরখা, অনেক ধরনের হিজাব 48টার মতো, প্রায় 19 থেকে 20টার হিল সহ উঁচু নিচু জুতা সহ স্লিপার, আরও কিছু হিজাব পিন, কানের দুল, চুড়ি, সবার শেষে একটা চিঠি। এগুলো ব্যতীত তোর শরীরে অন্য কোনো পোশাক দেখলে মির্জা বাড়িতে আগুন জ্বলবে, প্রমিস। And I don't break my promise. Remember it. Your time end at 9. তে বিস্ময়ে হতবাক হয়ে বসে আছে। এত জিনিস সাথে এই হুমকি, কে দিল এইসব? তে থম মেরে বসে রইল। এই তো পুরো মার্কেট তুলে এনেছে। তের বিস্ময় নিয়ে সবকিছু দেখার মাঝে রুমে ঢুকলো ইউনা বেগম আর মিনা। এত জিনিস এভাবে ফেলানো দেখে দুইজনেই হতবাক হয়ে তাকিয়ে আছে। ইউনা বেগম আশ্চর্য হয়ে বলল, পুরো বাজার উঠাই আনছে দেখি না জামাই? ইয়ে মানে কেডা দিল? মিনা নিজেকে সামলে বলল,
জানি না দাদি, আসলে সকালে আমি দরজার বাইরে এই বাক্সটা দেখেছিলাম, উপরে লেখা ছিল মিসেস জিয়ন তেহিয়ং তে। আমি ভাবলাম জিয়ন বাড়ি থেকে তেয়ের জন্য কোনো জিনিস হয়তো এসেছে, তাই এখানে রাখতে বলেছিলাম। কেডা পাঠাইছে তে জানোস কিছু? তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না। ভালো হয়েছে, ওই কুটনি মাইয়ার মুখে এবার তালা পড়ব। আমি এখনই ওই কুটনিরে ডাইকা আনতাছি, কাল তো কম তোরে কথা শুনাইল না। আইয়া দেখা যাক জিয়ন বাড়ির বউয়ের কাপড় কেমন হয়। বলতে বলতে ইয়োনা বেগম রুম থেকে বের হয়ে মুচকে হাসতে হাসতে চলে গেল। মিনা তে এখনো হতভম্ব হয়ে আছে। মিনা আশ্চর্য হয়ে বলল, কালকের ঘটনা কি ওনারা জেনে গিয়েছিল নাকি? আশ্চর্য, কিভাবে এসব সম্ভব? তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেটাই, কিভাবে সম্ভব? গতকাল তে, মিনা, মিনার মেয়ে আর ইয়োনা বেগম দপ্তর রোড থেকে বাঁচতে বাগানের হুড়হুড় বাতাসে এসে বসেছে। তে কচি আম মাখা করেছে, সেটাই বসে খাচ্ছে। তখন মির্জা মেনশনে বড় বড় দুইটা গাড়ি এসে থেমেছে। সেখান থেকে নেমে এসেছে হানসুই। পরনে তার অফ হোয়াইট রঙের গর্জিয়াস শাড়ি, সাথে হাই হিল, ফর্সা চেহারায় ভারী মেকআপ, খোলা পিঠ, ছাড়ানো চুলগুলো কালার করা, চোখে চারকোনা কালো সানগ্লাস, ঠোঁটে কালো লিপস্টিক। দেখে মনে হবে কোনো নায়িকা। হানসুই চোখে সানগ্লাস মাথায় তুলতে তুলতে এগিয়ে এলো তেদের দিকে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ তে, কবে আসলি? তে অবাক হয়ে দেখলো হানসুইকে। হানসুইকে দেখে খুশি হয়ে এসে তার কাছাকাছি দাঁড়াতেই হানসুই নেকা স্বরে বলল, ই তে, কি অবস্থা তোর? গায়ে এত ধুলাবালি? তে অবাক হয়ে নিজেকে দেখে বলল, কোথায় আপু? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। কালো গায়ে ময়লা জমে গেলেও বোঝার উপায় নেই। তা তুই এখানে যে? জিয়ন বাড়ির পুত্রবধূ, এই কি অবস্থা? আমি তো ভেবেছিলাম জিয়ন বাড়ির পুত্রবধূর রানী হয়ে আছে, কিন্তু আহারে, আরে এটা তো দেখছি আমার সেই পুরনো জামা। সেই আগের আমার পরা জামাই পরছিস বুঝি? কিন্তু কেন? জিয়ন বাড়ির পুত্রবধূ অন্যের পুরনো জিনিস ব্যবহার করছে, এটা কি মানানসই? আরে হ্যাঁ, আমিও না। আসলে আমি না ভুলে গিয়েছিলাম, তোকে তো জিয়ন বাড়ি থেকে বের করে দিয়েছে। সো স্যাড। তা শুধু বের করেই দিয়েছে নাকি সাথে টাকা পয়সাও কিছু দিয়েছে? যাই বল, জিয়ন জাঙ্কুকের মতো অমন ভয়ঙ্কর সুদর্শন পুরুষ তোকে তো আর সারা জীবন ব্যবহার করবে না। তের চোখ পানিতে চিকচিক করছে, তবুও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছে সে। তবে তুই চিন্তা করিস না, আমি আছি না, তোর জামা কাপড়ের কোনো অভাব হবে না। আমি আবার একটা ড্রেস 2 বারের বেশি পরি না, গরিবকে দান করে দিই, তোকেও না হয় দিলাম। আমি তোর বড় বোন হই, তবুও একটা কথা বলি, অমন পুরুষের তোকে দিয়ে কখনো পোষাবে না। বয়সই বা কত তোর? পরিপক্ক একটা বয়স হওয়া চাই। তাছাড়া শুধু বিয়ে হলেই তো আর হয় না, জীবন বাড়ির বউ হওয়ার যোগ্যতা থাকা লাগে। বড়ই আফসোসের সাথে বলতে হচ্ছে, সেই যোগ্যতা তোর নেই। তবে কি আর করার। তেজ চোখ দিয়ে এবার না চাইতেও পানি গড়িয়ে পড়ল। তার মতে হানসুইয়ের কথা মিথ্যে নয়, আসলেও সে জীবন বাড়ির যোগ্য না। এই এই, তুই ওরে কি কইতাছিস? তে কান্দে কেন? বলেই লাঠি ভর দিয়ে এগিয়ে এলেন ইয়োনা বেগম। তুই ওরে কি কইলি? তেমন কিছু তো বলি নাই দাদি, একটা থাবর লাগামো। আমি কানে একটু কম শুনি, কিন্তু চোখে এখনো ভালোই দেখি। মিথ্যা কথা কস বেয়াদব সিমরি। মিনা এবার তেরে এসে বলল, এত অহংকার ভালো না হানসুই, সময় বদলাতে দেরি লাগে না। তাছাড়া তোমাকে আর কি বা বলবো। আর তুই, তোকে এত কিছু শোনালো, তবুও তুই নিশ্চুপ কেন? তে চোখ মুছে হাসার চেষ্টা করে বলল, বলতো কিছু বলেনি আপু। বলেই ধীরে হেঁটে বাসায় ঢুকে গেল। মিনা হানসুইর দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে মেয়েকে নিয়ে চলে গেল। এদিকে ইয়োনা বেগমের কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দৃষ্টি বলছে, হানসুই থেকে ভালো কিছু বলেনি। ইয়োনা বেগম শুকনো ঢোক গিলে বলল, তুই তাড়াতাড়ি বাসায় যা, সার খেপছে। তেরে আসার আগেই ভাগ। কোথায় সার? আমার কপালে। এই চেমড়ে, যাস না কেন, যা। হানসুই বেঞ্চি কেটে চলে গেল ভেতরে। জাঙ্কুক এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। ইয়োনা বেগম ধীর পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হাতের মুঠোয় ফুলা হাতের রগ দেখে শুকনো ঢোক গিলে বলল, কি কইছিল আমি শুনি নাই? আমি শুনেছি, শুধু দোয়া করবেন দাদি। কার জন্য? বউয়ের পরবন সম্পর্কে কি হয়? আপা, ওই বড় আপার জন্যই করেন তাহলে। ইয়োনা বেগম জাঙ্কুকের কথার আগাগোড়া কিছুই বুঝলো না, শুধু ড্যাপ ড্যাপ করে দেখলো জাঙ্কুকের যাওয়া। বর্তমান আপাতত জায়গা না থাকায় তে সব কাপড় গুছিয়ে সেই বাক্সে গুছিয়ে রেখেছে। তার ধারণা মতে এইসব দাদি পাঠিয়েছে, তাছাড়া আর কে বা পাঠাবে।
তে কাজ করার মাঝে ছুটে আসলো মিনা। এই তে, জানিস মির্জা ম্যানশনে আগুন লেগেছে? কি বলে ছুটে বাইরে আসে তে। দপদপ করে আগুন জ্বলছে ভেতরে, তের ভেতরে ধকধক করছে। এই সাত সকালবেলা কিভাবে কি হয়েছে? তে বাইরে এসে দেখলো জ্যাকসন রোজ হানসহি বাইরে দাঁড়িয়ে আছে। আলিশান বাড়ির প্রতিটি কোণায় আগুন জ্বলছে ধাউ ধাউ করে। হানসহি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। গ্রামের সবাই ছোটাছুটি করে আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়েছে। ইউনা বেগম থমকে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা জাঙ্কুকের দিকে। হানসহি বেগম বিড়বিড় করে বলল, যে আগুন লাগাইছে সেই সবার সামনে ভালা শাস্তে আগুন নিভাইতাছে। একখান জিনিস বটে মাইরি। অবশেষে আগুন নিভেছে। মির্জা ম্যানশনের বিশেষ কোনো ক্ষতি না হলেও কাপড় কিছুই বাকি নেই পুরোতে। আশ্চর্য বিষয়, একটা কাপড়ও বাকি নেই যাতে আগুন লাগেনি। বিশেষ করে হানসুহির রুমের সব পুরেই ছারখার হয়ে গেছে। বেচারি হানসুহি পরার মতো কোনো কাপড় নেই। তবে সকাল সকাল আগুন লাগার বিষয়টিতে সবাই অবাক। কিভাবে কি হলো কেউ জানে না। তবে মজনু মিয়া ঠিক সময়ে এসে তাদের বাঁচিয়েছে বলে পুরো গ্রামে চলছে তার সুনাম। এদিকে তে সকাল সকাল একটার পর একটা চমক পেয়ে চিন্তিত মুখে বসে আছে। হুট করেই কিছু মনে করে তাকালো ঘড়ির দিকে। ঘড়িতে তখন বাজে সকাল 10টা 20। তে সময় হিসাব করে দেখলো আগুন লেগেছে 9টা 12 মিনিটে। মানে হুমকি অনুযায়ী তাকে ঠিক 9টায় ওগুলোর মধ্যে একটা জামা পরতে হতো। তের মাথা চক্কর দিয়ে উঠলো। জামা বিষয়টি তখনও তার মাথায় ঢুকছে না। তাছাড়া মজনু মিয়াকে সন্দেহ করতে পারছে না, কারণ তার জন্য নাকি আজ সবাই বেঁচে গেছে। হানসহি বলেছে মজনু নাকি তাকে ঘুম থেকে তুলতে পরপর 2টা থাপ্পড় দিয়েছে। এতে কারো তেমন কিছু বলার নেই, কারণ জাঙ্কুক মানে মজনু মিয়া কথা বলতে পারে না। তখন জাগানোর জন্য থাপ্পড় মারা ব্যাপার না। তবে হানসহির গালে 10 আঙ্গুলের ছাপ পড়ে আছে এখনো। বেচারি সুন্দর চেহারায় 10 আঙ্গুলের ছাপ বিদ্যমান। এসব বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন ইউনা বেগম। যদিও তিনি আগুন লাগানোর সমর্থন করেন না, তবে হানসহির উচিত শিক্ষা হয়েছে এতেই তিনি খুশি। সবাই সিউজনদের বাড়িতে দাওয়াত রক্ষার্থে যাচ্ছে পাশের গ্রামে। নামজন এসে দেখলো মজনু গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। এর মাঝে ইউনা বেগমও এসে দাঁড়ালো। নামজন মজনুর দিকে এগিয়ে এসে বলল, তোমাকে ধন্যবাদ মজনু। আজ তুমি ঠিক সময়ে জ্যাকসনের বাসায় না পৌঁছালে কি যে হতো। মজনু ওরফে জাঙ্কুক পাকা হাসলো, ইশারায় বোঝালো, কি বলছেন স্যার, এটা তো আমার দায়িত্ব। নামজন জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ তোমার সব চাওয়া পাওয়া পূরণ করো বাবা, খুব ভালো থাকো, দোয়া করি। এদিকে ইউনা বেগম ছেলে সরলতায় দেখে মনে মনে বললেন, পোলাটা আমার অনেক ভোলা, কিন্তু এই পোলা তো আগুনের গোলা। জাঙ্কুক দাদির দিকে তাকিয়ে মুচকে আসলো। বয়স হলেও বেশ রসিক বটে ইউনা বেগম, বুঝে সবটা। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো তাকে জেরা করত, অথচ তিনি কোনো প্রশ্ন করেনি এখনো আগুন লাগানো নিয়ে। একে একে সবাই বাইরে বেরিয়ে এলো। জাঙ্কুক এক পলক দেখে সাথে সাথে আবারও অবাক হয়ে তাকালো। তের পরনে তার দেওয়া মেরুন কালার গাউন, ঠিক গাউন না, কারণ সাথে ম্যাচিং গর্জিয়াস ওড়না রয়েছে। ঘেরওয়ালা পারফেক্ট বডির জামায় দেখে মানিয়েছে বেশ। পায়ে অল্প উঁচু হিল, ঘন কালো লম্বা রেশমের মতো চুলগুলো ছেড়ে দেওয়া, কানে সিম্পল একটা কানের দুল, মুখে মেকআপের আবরণ আছে খুব অল্প, ডাগর ডাগর ঘন পাপড়ি, চোখে কাজল দেওয়া। জাঙ্কুক জোরে জোরে শ্বাস নিল, নিজেকে শান্ত করার চেষ্টা করে আর চোখে তাকালো তের দিকে। মিনার মেয়ে ইয়ানা তাকে টেনে নিয়ে এসেছে। বাড়ির সবাই বেশ অবাক হয়ে দেখলো তেকে। ইয়ানা মিষ্টি হেসে আদো আদো গলায় বলল, তে মাম্মা, সুন্দর লাগতে তোমাকে। তে ইয়ানার আদো আদো কথাই হেসে বলল, আমার মামনিকেও আজ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। এদিকে মজনু ওরফে জাঙ্কুক তের দিকে আর তাকালো না, নিজেকে নিয়ন্ত্রণ করে গাড়িতে গিয়ে বসলো। বউকে এমন রূপে দেখে জাঙ্কুকের মাথা এমনিতেই ভো ভো করছে। জাঙ্কুকের নিজেকে সামলানো দায়ী হয়ে পড়েছে। সে চায় না তার এত মাসের পরিশ্রম বেকার যাক। বউকে দেখে উল্টাপাল্টা কিছু করলেই সবটা বৃথা যাবে। কিন্তু মন, একে সে কিভাবে বোঝাবে? এই বউ তাকে কিভাবে জ্বালাচ্ছে? জাঙ্কুক বিড় করে বলল, বালের একটা বউ, ছ্যা। গাড়ি চলছে আপন গতিতে। পেছনে তে, দাদি আর মিনা বসেছে। যদিও দাদি তেকে সামনে বসা নিয়ে জোরাজুরি করেছিল, তবে জাঙ্কুক কৌশলে দাদিকে সামনে বসাতে নিষেধ করেছে। কেউ বিষয়টা খেয়াল না করলেও তের চোখে পড়েছে। ইউনা বেগমের হঠাৎ এমন পরিবর্তন আগেই খেয়াল করেছিল, তবে আজকের বিষয়টি নজরে পড়ায় সন্দেহ প্রখর হলো তের। তবে কি দাদু কিছু জানে মজনুর ব্যাপারে, নাকি তার ভাবনা ভুল? সিউজনের বিশাল এরিয়া জুড়ে গ্রামীণ পরিবেশে করা বাড়িটি অনেক সুন্দর। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে করাই বাড়িটি বেশ
নজর কাড়া। বড় একটা গেট দিয়ে গাড়ি ঢুকতেই প্রথমে নজরে এলো বড় বাগান। পুরো বাগান সুন্দর করে সাজানো, চারদিকে জ্বলছে জোনাকির মতো আলো। সামনে বড় স্টেজ, সেখানে ব্লু কম্বিনেশনে তৈরি করা মাহিরের জন্মদিনের স্টেজ। চারদিকে লোক সমাগমে ভর্তি, কালো স্যুট পরিহিত লোকজন কোনায় কোনায় দাঁড়িয়ে আছে, হয়তো বডিগার্ড। তের ভাবনার মাঝেই জাঙ্কুক তুড়ি মেরে বলল, এই যে ম্যাম। তে মজনুর ডাকে হকচকিয়ে তাকালো আশেপাশে। একে গাড়িতে সে একাই বসে আছে, সবাই কোথায় বলে তাড়াহুড়া করে নামতেই জামায় বেঁধে পড়তে নিল। মজনু এক হাত তের পেটে জড়িয়ে ধরে বলল, আস্তে নামেন, আমি আপনাকে খেয়ে ফেলছি না। তে নেমে ঝামটা মেরে জাঙ্কুকের হাত সরিয়ে রেখে বলল, একদম আমাকে ছোবেন না। জাঙ্কুক দুষ্ট হেসে একটু ঝুঁকে এলো তেয়ের উপর। তাহলে কাকে ছোবো? তে রেগে কিছু বলতে চেয়েও দেখলো আশেপাশে তাকিয়ে অনেক মানুষ, তাই রাগে চোখে চেয়ে সোজা হাঁটলো দাদিদের দিকে। তার মতে মজনুকে কিছু বলা আর দেওয়ালে নিজের কপাল চাপড়ানো একই ব্যাপার, বেকার আর কি। এদিকে জাঙ্কুক তেয়ে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসে, বিড়বিড় করে বলল, হায় বউ, কি অবস্থা করেছেন গো আমার, আপনার তাপে পড়ছে জীবন। জাঙ্কুক তে স্টেজের কাছে আসতেই মাহির ছুটে এসে জড়িয়ে ধরলো তেকে। কালো স্যুট পরিহিত মাহিরকে দেখে অবাক হলো তে, বেশ লাগছে দেখতে। মাহির তেকে দেখে বলল, ওয়াও, ইউ আর লুকিং ভেরি প্রিটি। তে মুচকি হেসে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে। মাহির তের গালে চুমু দিয়ে বলল, ইউ আর ভেরি সুইট। তোমার চুল কি বড় গো। তে অবাক হয়ে ফিক করে হেসে উঠল। এর মাঝেই কোথা থেকে ছুটে এলো মনিকা ওরফে মনি। তে মাহিরকে আদর করছে দেখে মায়ের হাত ছেড়ে ছুটে এসেছে সে। তে হাঁটু গেড়ে বসেছিল, মনি হঠাৎ ছুটে এসে জড়িয়ে ধরায় হকচকিয়ে তাকালো মনির দিকে। মনি তীব্র রাগে মাহিরকে ধাক্কা দিয়ে বলল, দুধ ছেলে, এটা আমার মামুনি, তুমি তুমু দিলে কেন? মাহির আচমকা ধাক্কা খেয়ে ড্যাব ড্যাব করে তাকালো সাদা গাউন পরা পিচি মেয়েটার দিকে। এই পুচকি মেয়ে, সাহস তো কম না, আমাকে ধাক্কা দাও। তুমি জানো আমি কে? মাহির খান মাহির, আর এটা আমার জান বাঁচানো প্রিয় আন্টি হয়। আমি চুমু দিব তাতে তোমার কি? তুমি দুধ এলে পতা, তুমি, এটা আমার মামুনি, আমি চুমু দেব। না না, আমি চুমু দেব, আমি দেব, তুমি দুধ পতা বলেই কেঁদে দিল। তে হতবাক হয়ে দুজনে টানাটানে দেখছিল। মনির কান্না দেখে ঝটপট কোলে তুলে আদর করে বলল, কাঁদে না মামুনি, আমি তো তোমার মামুনি জান, কাঁদে না। মাহির মনির কান্না দেখে বলল, বুঝলে মিষ্টি মেয়ে, এই পচা মেয়েটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে মামলা জিতে যাবে। তে মাহিরের কথাই অবাক হলো, ছেলেটা বয়সের তুলনায় বড় বড় কথা বলে, মামলা জিতে যাবে, নিশ্চয়ই এটা মামা থেকে রক্ত করেছে। তে ভেবে মুচকি হাসলো। মাহির মনির দিকে তাকিয়ে বড়দের মতো করে বলল, থাক থাক, আর কাঁদে না, আর কাঁদা লাগবে না, তোমাকে চকলেট দেবনি, আমি এক্ষুনি মামু থেকে নিয়ে আসছি। বলেই মাহির ছুটলো কোথাও। তে মুচকি হেসে মনিকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। মনি তের গালে নিজের ছোট ছোট দু হাত দিয়ে ধরে বলল, তুমি আমার মামুনি, তুমি আমার মামুনি না? তে মনির গালে চুমু দিয়ে বলল, হ্যাঁ মা, আমি তোমার মামুনি। এদিকে দুদিকে এদের কাণ্ড থেকে জাঙ্কুক আফসোস করে বলল, সবাই আমার বউ নিয়ে টানাটানি লাগাই কেন? ইয়নো অবাক হয়ে বলল, কে আবার টেনেছে ওকে? জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, ওকে? ইয়নো জোরপূর্বক হেসে বলল, এমনে তাকাস কেন, ভাবি লাগে তো। জাঙ্কুক ইয়নো থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালো। হাঁটু ছুঁই ছুঁই লম্বা চুলগুলো বাতাসে দুলছে। এটা দেখে জাঙ্কুক বিরক্ত হলো। আশেপাশে তাকিয়ে বিরক্ত রাগে রূপান্তরিত হলো, কারণ প্রায় অনেকেই তের দিকে তাকিয়ে আছে। আজকে মেয়েটাকে লাগছেও অসম্ভব সুন্দর। লাইট অফ করে দে গার্ডেন এরিয়ার। ইয়নো হকচকিয়ে বলল, কি, কেন? জাঙ্কুক শীতল দৃষ্টিতে আশেপাশে সবটা দেখে বলল, ডু ইট ফাস্ট। ইউনো জাঙ্কুকের কথায় কাউকে কল করতেই কিছুক্ষণের মধ্যে লাইট অফ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার না হলেও বেশ অন্ধকার হয়ে গেল পুরোটা জায়গা। সাথে সাথেই হইচই পড়ে গেল। সবার একই কথা, কি হয়েছে কি হয়েছে। কয়েক মিনিট পর সবাই হইচই থামালো টুংটান গিটারের শব্দে। চারদিকে তাকালো, অন্ধকার হয়ে আছে, কিন্তু ভেসে এলো কারোর কণ্ঠস্বর। আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি,
তোর ইশারায় আমি মরে যেতে রাজি, কিছুটা সাহায্যে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতে রাজি। গান শেষ হতেই ভেসে এলো করতালির শব্দ, সাথে অচেনা ব্যক্তি। কে সে, সেটা নিয়ে তুমুল কথোপকথন। আবার কেউ কেউ তো বলছে ওয়ান্স মোর ওয়ান্স মোর। তে নিজেও উকি ঝুঁকি দিল। গানের গলা আসলেও মাশাল্লাহ অনেক সুন্দর, তবে ব্যক্তিটিকে জানার আগ্রহ থেকেই উকি ঝুঁকি দিতেই হঠাৎ কারো গরম নিঃশ্বাস গলার কাছাকাছি বাড়ি খেতেই তে চমকে উঠল। তখনই ফিস ফিস করে কেউ বলল, আপনি আমারই যান, আমার, একান্তই আমার। তে চট করে পেছনে ঘুরেই বলল, আপনি? মজনু হেসে বলল, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? তে কিছু বলার আগে চারদিকে লাইট জ্বলে উঠল। তে লাইটের দিকে তাকিয়ে সামনে তাকাতেই চমকে উঠল। মজনু নেই সামনে। তে কিছুটা ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নিল। ভয়ে নিজেকে গুটিয়ে বসে আছে তে। মনের ভিতরে চলছে তুফান ঝড়। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কাল রাতে যখন জন্মদিন উপলক্ষে বিশাল কেক কাটা হয়েছে, তখন ছোট অনেক বাচ্চা ছেলে মেয়ে সেই কেক মাখামাখিও করেছে। দৌড়াদৌড়ি করার সময় তেয়ের জামায়ও বেশ খানিকটা কেক লেগেছে। তাই সাইডে ওয়াশরুমে ঢুকে জামা পরিষ্কার করতেই ভেসে এলো কারো গুনগানির আওয়াজ। তে ঘাবড়ে গিয়ে আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে দ্রুত নিজের জামা পরিষ্কার করতেই ভেসে এলো কারো মৃদু চিৎকার। তে এবার ভয়ে ভয়ে আশেপাশে তাকালো। এপাশে মানুষ কম থাকায় তের ভয় বাড়ল। ঝটপট ওয়াশরুম থেকে বের হতেই পিচ্ছিল কিছুর সাথে স্লিপ করে ধপ করে পড়লো ফ্লোরে। ব্যথা পেয়ে তে চোখ মুখ খিচে উঠতেই থমকে গেল লাল রক্ত দেখে। সাদা ফ্লোরে লাল রক্ত ফ্লোরকে ভাসিয়ে তুলেছে যেন। তে আতঙ্কে ঝটপট ওঠার চেষ্টা করতেই বসলো। পায়ে বেশ খানিকটা ব্যথা পেয়েছে সে। তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে পেছন দিকে যেতেই দেখলো কেউ খুব সমিত কোরাল দিয়ে নিচে কিছুকে যেন টুকরা টুকরা করতে চাইছে। তে আবছা আলোয় নিচে তাকাতেই মানব দেহের খণ্ডিত টুকরাগুলো দেখে ভয়ে চিৎকার করতে চেয়েও গলা দিয়ে জোরে কোনো শব্দ বের হলো না। কান্না ভেজা কণ্ঠে মৃদু আওয়াজ হলো। ব্যাস, সেই আওয়াজটুকুই হয়তো পৌঁছালো মানুষটার কানে। থেমে গেল মানুষটার হাত। তে ভয়ে দৌড়াতে চাইলেও এমন নির্মম আর ভয়ঙ্কর দৃশ্য দেখে পা বরফের মতো জমে গেছে। উঠ করেই লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরতেই তের দুনিয়া ঘুরে উঠল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। স্তব্ধ হয়ে থপ করে বসে পড়লো মাটিতে। নিঃশ্বাস আটকে আসলো, যেন কেউ শক্ত হাতে গলা চেপে ধরেছে। অপর ব্যক্তিটি দেখে দেখে হাতের মুঠোয় ধরে রাখা কুড়ালটা ছেড়ে দিল। রক্তলাল হিংস্র চোখে লাল আভা ধীরে ধীরে কমতে শুরু করলো। কয়েক কদম এগিয়ে আবারও থেমে গেল তের ভয়ে গুটিয়ে যাওয়া দেখে। আপনি আপনি রিল্যাক্স, কুল ডাউন, লিসেন টু মি। তে অনেক কষ্টে উক্ত কথাটুকু বলতেই পারলো। আরও বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কথা বের হচ্ছে না। অতিরিক্ত ভয় বা শক্ত হলে কোনো কথা বের হয় না। তের অবস্থা বেগতিক দেখে এগিয়ে এলো ব্যক্তিটি। দ্বিধাহীন বুকের সাথে মিশিয়ে ধরে পরপর চুমু বসালো কপালে। শান্ত হন, কিছু হয়নি। তে বুকের ভিতর থেকেই বলল, আপনি? হ্যাঁ আমি, প্লিজ শান্ত হন। তের পা হাত তখনও কাঁপছে। হুট করেই তে জোরে কেঁদে উঠল। কেন কাঁদছে, কান্নার কি কারণ জানে না সে। ব্যক্তিটি তের কান্না শুনে কিছুটা হলেও স্বস্তি পেল, তাই কাঁদতে মানা করলো না। শখ পেলে অনেক সময় ব্রেনে চাপ পড়ে, ফলে ক্ষতির সম্ভাবনা থাকে। হুট করেই তের কান্না থেমে গেল। ঝট করে নিজেকে ছাড়িয়ে নিল। কোনো কথা ছাড়াই ছুটলো কোথাও। জাঙ্গুক তেকে আটকালো না, বরং তের যাওয়ার দিকে তাকিয়ে হেসে ঘাসের ওপর শরীর এলিয়ে দিল। ঠিক তখনই ছুটে এলো লিন জাঙ্গুককে ঘাসের ওপর পা মেলে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে ছুটে এলো। উদ্বিগ্ন হয়ে বলল, বস আপনি ঠিক আছেন? কিছুক্ষণ পরেই জাঙ্গুক শান্ত কণ্ঠে বলল, আমি ঠিক নেই। কি হয়েছে বস? ইউনো ভাইকে শোন, তোর ভাবিকে সহি সালামত বাসায় দিয়ে আসবি। কিন্তু তার প্রয়োজন নেই, যা। জাঙ্গুকের আগাগোড়াহীন কথায় লিনের মাথা ঘুরে উঠল। তবে প্রশ্ন করা বা কিছু বলার সাহস করলো না। এদিকে লিন যেতেই জাঙ্গুক গেয়ে উঠল, তোমার মাঝে ডুবে ভাসি, নিজের থেকে আরো বেশি ভালোবাসি, কেন বোঝো না। লাইনটুকু গেয়েই দূরে ওই আকাশের পানে চেয়ে রইল। লিন গাড়ি চালাচ্ছে ধীর গতিতে, খুব সাবধানে, যেন কোনোভাবেই ভাবির কোনো ক্ষতি না হয়, গাড়ি চালাতে কোনো ভুল না হয়। মুখ্য বিষয় ভাবির সেফটি। এদিকে
তে মাস্ক পরা ড্রাইভারের দিকে তাকিয়ে আবারও বাইরে তাকালো। মনের ভেতর চলছে ঝড় তুফান। কিছু জিনিস চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছে না। বারবার মনে হচ্ছে এটা হবার না, এটা কখনো সম্ভব না, হয়তো স্বপ্ন। এই বুলা, এত আস্তে চালাও কে? চালাইতে পারো না নাকি? লিন হকচকিয়ে বলল, পারি তো। তয় এত আস্তে চালাও কে? আমরা কি সকালে পৌঁছামু? জি দাদি, চালাচ্ছি, বিড়বিড় করে বলল। বসদি বলেছে ভাবির যেন একটুকু কষ্ট না হয়। কি কইলা? না না, কিছু না। এখন কথা কও দেখি, মজনু মিয়া কনে গেছে? মানে ভাইয়ের জরুরি কাজ ছিল। বুঝেছি বুঝেছি। ইউনা বেগম তেসরা চোখে তাকালো তের দিকে। তের হাবভাব ফালা ঠেকছে না তার কাছে। হইল কি মাইয়ার? আমারে এমনি টানতাছস কে? কি হয়েছে কইবি তো। এই সেমরি। তে ইউনা বেগমকে টেনে ঘরে এনে রেগে বলল, তুমি জানতে চাও তাই না? আরে সেমরি, কি তা জানতাম। তুমি জানতে মজনু মিয়াকে? ইউনা বেগম চমকে উঠলো, আমতা করে বলল, মানে কি হয়েছে বুঝলাম না। কি এর কথা কস? নাটক করবে না দাদি, তুমি জানতে তাই না? তুমি সব জানতে। কি এর কথা কস? তে চেঁচিয়ে উঠলো, তুমি জানতে মজনু মিয়া আসলে জীবন জাগুক? ইউনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ জানতাম। তে অবাক হয়ে বলল, তুমি জানতে? হ জানতাম। আমাকে কেন বলনি? বললে কি করতি তুই? কি করতাম মানে? ওনাকে কখনো এখানে থাকতে দিতাম না। ওলাটা তোরে ভালোবাসে তে। তুমি পাগল হলে দাদি? তুমি জানো উনি কে? উনি জীবন জাগক, যার মধ্যে ভালোবাসা নেই। উনি ভালোবাসতেই জানে না। আমার মতো একটা কাকতারুয়াকে তো নাই। ওনার কাছে তো আমি ওনার পা স্পর্শ করারও যোগ্যতা রাখি না। তই তোর জন্য কেন ইহানে বইরা আছে হয়তো কোনো উদ্দেশ্যে। উনি কেমন তুমি জানো না দাদি। উনি দুটো খুন, বউয়ের লাগে অনায়াসে 2-4টা খুন করা যায়, তাতে কি হয়েছে? মানে তুমি শুনতে দুনিয়া থেকে পাপ কিছুটা কমলে এতে সমস্যা করি? তোর বাপেও কম না, এইটাও মনে রাখিস। দাদি তুমি জানো উনি খুন? না, আমি জানি না। তই যদি কইরা থাকে তই পাপ বিনাশী করছে। শুনতে দুনিয়ায় সকল মানুষ এক না, সবাই ভালোবাসা জাহির করতে পারে না। আবার অনেকে সহজেই কইয়া দেয় ভালোবাসে। ভালোবাসে কইলেই কি এটা ভালোবাসা হয়? হয় না। তুমি ওনার নিষ্ঠুরতা জানো না দাদি। তাছাড়া জীবন জাগুক উনি, হাজার হাজার মেয়ে তার অপেক্ষায়। ইয়ঙ্গি আপুর মতো নজর কাড়া সুন্দরীদের ওনার সাথে মানায় দাদি। আমাকে কখনোই ওনার সাথে মানায় না। আমাকে উনি কখনোই ভালোবাসবেন না দাদি। জানি না ও বাড়ির সাথে আমার কি সম্পর্ক, কেনই বা উনি কোনো চাপে পড়ে আমাকে বিয়ে করেছেন। তাই তোর জন্য যে এইখানে পইরা আছে তার বেলায় কি দরকার ওর এইখানে পইরা থাকনের? আলিশান বাড়ি রাইখা এমন কুটিরে থাকতে আছে কেন? ওর বাড়ির কাজের লোকও তো এমন ঘরে থাকে না। মাটির সাথে ঘরে হাই পইরা আছে কেন? তুই বাঁচলেই ওর কি আর মরলেই ওর কি? কত শুনছি হ্যার অনেক ক্ষমতা। হ্যাঁ চাইলেই তোর বাপরে সোজা করবার জন্য সময় নিবে না। তো হ্যাঁ এই ছদ্মবেশে ঘুরতেছে কেন? শুনতে হ্যাঁ যাই করতেছে সব তোর জন্য করতেছে। আমি চাই না উনি আমার জন্য এখানে পড়ে থাকুক। তুই কি চাস? চলে যাক এখান থেকে। তুই কবে এত পাষাণ হইলি তে? আমি যা বলছি তাতেই ওনার ভালো। ইউনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই নাতনিরে বোঝানো তার সাধ্য নেই, তাই হামি তুলে বলল, তোর ভালো তুই রাখ। নাত জামাই নিজের ভালো নিজেই বুঝা নিব নে। তাছাড়া যার বউ সেই সামলে নিব। এই বয়সে আর চিন্তা করা উচিত না। বয়স হয়েছে এখন। বেশি চিন্তা করলে বেশি দিন আর বাঁচবো না। পরে তোর নাতি নাতনির মুখ আর দেখতে পারবো না। এখনো আমার বয়সই বা কত? এত তাড়াতাড়ি মরলেই চলবো? যাই এখন একটা ঘুম দেই। বেশি চিন্তা কইরা চামড়াগুলা ঝুলাই যাইতাছে। নেও আর্মিস, তোমরা একটা সারহি দিয়া দিলাম। তোমরাও এখন ঝাঁকুকরে নিয়ে ভাবতে ভাবতে নিজেকে চামড়া ঝুলাই ফেলো। বুঝছ? এসে বালা চাউরি মানে চাকরি আর কেউ তোমাদেরকে দেবে না। যাই হোক আমি জায়গা, তোমরা চিন্তা ভাবনা করো ঝাঁকুকে কি কারবার করতেছে। আমিও চিন্তা ভাবনা করি গা। তো এই চিন্তা ভাবনা করতে করতে ভয়েস দিয়ালাম নে, তারপরে তোমরা দিক কালাইও। যাও গা, চিন্তা করো না, তোমরা ভিডিও পাবা, আমি ভয়েস দিতাছি। আর এই ভিডিওটা কবে দিব আমি ইউটিউবে ওইটা আমি জানি না। জানি না বলতে এটা হয়তো মঙ্গলবারে দেওয়া হবে। আর আজকে হচ্ছে গিয়ে আজকে কি বার? হাই রে, আজকে কি বার? ও হ্যাঁ, আজকে শনিবার। আর আজকে হইলো কত তারিখ? আজকে হইলো 17 তারিখ। ভিডিওটা 20 তারিখে যাইব, বুঝছো? তো আরেকটা কথা, সেটা হইতাছে গিয়া আপুর
মানে যে আপু লিখছে, লিখিকা আপুর 2টা পর্ব করে আমি একটা পর্ব দিতেছি। তো লিখিকা আপুর 2টা পর্বের মধ্যে যত মিনিটই হবে আমি তত মিনিটই একটা পর্বে দিব, বুঝছো? তোমরা কিন্তু ছোট বড় নিয়ে ঘ্যান ঘ্যান করতে পারবা না, কজ রুলস মিন্স রুলস, সো নো কমপ্লিমেন্ট। আর মিস, সামনে আমার পরীক্ষা, মানে 28 তারিখেতে আমার পরীক্ষা শুরু। পড়তে পড়তে আধা আমার হয়ে যাওন গা লাগবো। জায়গা তাইলে তোমরা থাকো, আমার মাথা চুল যেতেছে গা সব চিন্তা করতে করতে, বুঝছো? হাইন জাল ওই টাকলা হয়ে গেলাম গা, মানে ওই চুল ছাড়া মহিলা।